মালয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু ভিসা দিচ্ছেই, ই ভিসা আসতেছে, টাইম নাই, 30 তারিখে এই দেশে ভিসা আসছে, মালয়েশিয়া পাঠাইছে। তাহলে সেই কর্মীটা কিভাবে যাবে? আপনি তাকে তো 50 লাখ টাকা দিলেও সে যাইতে পারবে না, তার টিকিটই তো নাই, তার কোনো প্রসেস নেই, তার কোনো বিএমডি ক্লিয়ারেন্স নাই, তার কোনো মিনিস্ট্রি ক্লিয়ারেন্স নাই, তার কিচ্ছু নেই, সে কিভাবে যাবে? তো তার ভিসা 30 তারিখে কেন তার পাঠাইলো? ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত একটা অভিযোগ করেছেন যে মালয়েশিয়া এবং বাংলাদেশে এমন সিন্ডিকেট আছে যে সেটা সরকারের, দুই দেশের সরকারের নিয়ন্ত্রণের বাইরে। আপনার কাছে মনে হয় না যে এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার বিষয়? এটা তো অবশ্যই লজ্জার বিষয়। এখানে তো আমি তো বললাম যে আমি কোনোদিন মালয়েশিয়াতে মার্কেটিং করতেও যাই নাই। শেষ দিনে মালয়েশিয়া অভিমুখী শ্রমিকদের কান্নার রোল ছিল বিমানবন্দরে। এই কান্না দেখে আপনার মনে কি অনুভূতি হয়েছে? হ্যাঁ, এটা আমাদের খুবই খারাপ লাগছে। আপনি কি নিজেকে কখনো মনে করেন যে আপনি সেই সিন্ডিকেটের মধ্যে না, পড়ে গেছেন? আমি নরমালি বিজনেস করছি, আমি কোনো সিন্ডিকেট নিয়ে আমি ভাবি নাই যে সিন্ডিকেটে আছি বা নাই। আপনি কি বলবেন যে আহমেদ ইন্টারন্যাশনাল এক্ষেত্রে মানে কোনো অনিয়ম না, কিংবা না, অন্যায়কে না, আমরা কোনো অন্যায় কাজ করিও নাই, অনিয়মের মধ্যে আমরা যাই নাই। কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, এরকম একটা খবর। তাহলে সেটাকে যদি আমরা মাল্টিপল করি, আপনিও শত কোটি টাকা হলেও আপনার ভাগে আসার কথা। আপনি এটা 100 কোটি না, আপনি কত টাকার মালিক হলেন নতুন করে? না, না, 24,000 কোটি টাকা তো দিছে প্রথম আলোতে। ওটাকে যদি 100 দিয়ে ভাগ দেন, তাহলে 270 কোটি টাকা মিনিমাম পরে একজনের ভাগে। আপনার ভাগে হ্যাঁ, আসলে কত পড়ছে অনেস্টলি যদি বলেন? আমার ভাগে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন হলো আমার ইসেতে, আমি তো নির্বাচন করেছি কয়েকদিন আগে, জানেন, আমার হলফনামা আমি জমা দিছি। ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবে কত টাকার মালিক, কিভাবে হয়েছি না হয়েছি। তার মানে আপনি এই মালয়েশিয়ায় লোকজন পাঠিয়ে খুব একটা লাভবান হননি বলবেন? আমি আমার ভাষায় তাই বলবো যে আমি যে খুব একটা লাভবান হয়েছি তা নয়। মানে শত কোটি টাকাও হননি এই হাজার কোটি আমি টাকার তো মধ্যে? ওই যে আমার ইয়ে দিচ্ছে, হলফনামায় আছে তো। সেটা তো আর কেউ এখন দেখতে যাচ্ছে না, আপনি বলুন না। না, 100 কোটি টাকা তো প্রশ্নই ওঠে না। 50 কোটি? এইভাবে না, আপনি আমার হলফনামা দেখেন, ওইটাতেই আছে যথেষ্ট। এরপরে যদি আবার সাংবাদিকরা বের করে আনে যে হ্যাঁ আপনি সত্যিই অর্থবিত্তের মালিক হয়েছেন, তখন আপনি কি জবাব দেবেন? যেটা আমার জবাবের, যেটা তখনকারটা তখন দিব, জনদরি দিই, আমাদের চেয়ে বেশি কেউ না। আমরা সমাজের জন্য, মানুষের জন্য যতটা করি, রাজনীতিবিদরা এর চেয়ে বেশি কেউ করবে বলে আমার মনে হয় না। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং ধামরাই অর্থাৎ ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। আপনি ভায়রার সাবেক সভাপতি এবং আপনার একটি রিক্রুটিং এজেন্সি আছে আহমেদ ইন্টারন্যাশনাল। খবরের কাগজে প্রকাশ যে আপনি মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম ৫ জনের একজন, প্রায় ৮,০০০ কর্মী আপনার মাধ্যমে সে দেশে গিয়েছে। এবং আরেকটা বিষয় বলা হচ্ছে যে আপনারা ৪ জন এমপি মিলিয়ে হাজার, হাজার কোটি টাকার একটা রমরমা একটা ব্যবসা করেছেন। এ বিষয়ে আপনার অবস্থানটা কি? এটাতে আমারও তো একটু বিব্রতই বোধ করছি। এবারও মালয়েশিয়া সরকারের একটা শর্ত ছিল যে তারা সিলেক্টিভ লাইসেন্সকে তারা কাজ দেবে। তখন বাংলাদেশ সরকার, আমাদের মন্ত্রণালয় থেকে, প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে ১৫০০টা লাইসেন্স পাঠানো হলো মালয়েশিয়াতে। তো দেখা গেল যে সেখান থেকে তারা ১০০ জনকে সিলেক্ট করেছে। সরকারের একটা লাইসেন্স আছে বয়সে, মোট ১০১টা লাইসেন্স মালয়েশিয়া কাজ করছে। এখানে ৪ জন এমপি এই চক্র তৈরি করে বা চক্রের ভিতরে ঢুকে, এটা কোনো চক্র ছিল না। ১০০ লাইসেন্স কোনোদিন চক্র হয় না। আর চক্রের মধ্যে সরকার থাকবে না, সরকার নিজে, সরকারের প্রতিষ্ঠান বয়সেল এখানে আছে। সো দ্যাট এখানে ৪ জন এমপি কোনো রকম কোনো লিড করার কোনো সুযোগ ছিল না। আপনারা যদি হিসাব দেখেন, তাহলে দেখবেন যে অন্যরা যে ধরনের লোক পাঠাইছে, যে পরিমাণ এমপিদের মধ্যে থেকে এরকম লিখে পাঠানো হয়েছে। খুব যে এর মধ্যে কম বেশি আছে তা নয়, সামান্য ব্যবধান আছে। আমরা কোনো রকম কোনো অনিয়ম বা কোনো কর্মীর কাছ থেকে মাইগ্রেশন করেন বেশি নেওয়ার এই বিষয়টা আমরা নেই নাই। আর এটা হয়েছে যে মালয়েশিয়া গভর্নমেন্ট, এটা আমাদের দেশের মানুষ জানেই না। মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু সিলেক্ট করলো আমাদের ১০০ জনকে,
কিন্তু তারা পাওয়ার অফ অ্যাটর্নি দিল রেজিস্টার্ড আমাদেরকে, কিন্তু দেখা গেল কোম্পানিগুলি পাওয়ার অফ অ্যাটর্নি আমাদের দিয়ে দিছে, আবার অন্যান্য এজেন্টকেও তারা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে 100 জনের বাইরে, আবার 100 জনের ভিতরেও আছে। তারা সেখান থেকে কিন্তু লোক কোম্পানির সাথে চুক্তি করে, কোম্পানি আমরা লোক রিক্রুট করতে পারি না নিজেরা, কোম্পানি কি করেছে তাদের মাধ্যমে, এমনকি আমরা ইন্টারভিউ নিতে পারিনি, কোম্পানি বলছে তারা ইন্টারভিউ নিবে বা আমরা গিয়ে ইন্টারভিউ নিব, তারা যে লোক দিবে সেই লোক পাঠাইতে হবে, আদারওয়াইজ আমরা লোক রিসিভ করবো না। তাদের চয়েসে লোক গেছে, কোম্পানির চয়েসে লোক গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা এই সমস্ত কর্মী যারা সংগ্রহ করছে তারাই বলতে পারবে তারা কিভাবে কত টাকা নিচ্ছে না নিচ্ছে। 1500 এজেন্সির মধ্য থেকে মালয়েশিয়া 100 এজেন্সিকে সিলেক্ট করেছে, তো তার মধ্যে আপনারটাও ছিল, তো আপনি তো ওই 1400-র মধ্যেও পড়েননি, সেটা কি ওই সিন্ডিকেটের কারণেই? না, সেটা আমি জানি না, আমি কাউকে তদবির করতে যাই নাই, আর আমি মালয়েশিয়াও যাই নাই, এ ব্যাপারে আমার কোনো উদ্যোগ ছিল না। সেটা কি মনে হয় যে আপনি একজন মাননীয় সংসদ সদস্য, তার বাইরে বাইরের সাবেক সভাপতি, তার বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, এইসব কারণে কি মানে 1400 জনের মধ্যে না পড়ে 100 জনের মধ্যে আপনি? এটা আমি মনে করি না। 100 জনে আমাকে যদি বাদ দেন 99 জন, তারা কি কনসিডারেশনে গেছে সেটা তো মালয়েশিয়া গভর্নমেন্ট বলতে পারবে, তা আমি বলতে পারবো না। কিন্তু খবরের কাগজে এসেছে যে আপনি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রথম 5 জনের একজন, সেই বিষয়ে আপনার না মন্তব্য কি? না, প্রথম 5 জনের একজন, মানে যারা সর্বোচ্চ পাঠিয়েছে। না, না, আমার সাথে বেশিও পাঠাইছে অনেকজনে, এই তথ্যটা ওনার কাছে নাই। হ্যাঁ, তো আমার সাথে কম পাঠাইছে এরকম সংখ্যা কম। তো বলা হচ্ছে যে একটা শক্তিশালী সিন্ডিকেটের কারণে এমনটা হয়েছে। আপনি কি নিজেকে কখনো মনে করেন যে আপনি সেই সিন্ডিকেটের মধ্যে না, পড়ে গেছেন? আমি নর্মালি বিজনেস করছি, আমি কোনো সিন্ডিকেট নিয়ে আমি ভাবি নাই যে সিন্ডিকেটে আসি বা নাই। হ্যাঁ, আমি বিজনেস করি, বাংলাদেশে হাজারো বিজনেস আছে যে মানুষ সেভাবেই করে, আমিও সেভাবেই করছি। এটা যে আমার কাছে কোনো এক্সট্রা কিছু মনে হয়েছে তা মনে হয় না। তো একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে এখন যে আপনাকে সিন্ডিকেটের একজন জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, এতে আপনার প্রতিক্রিয়া কি? যে এটা যে তথ্যগুলি দেওয়া হয়েছে এটা সঠিক না। এই ব্যবসা আপনি কতদিন ধরে? 12 বছর তো হবেই। মানে এই ব্যবসাটাকে অনেকে বাইরে বলে আদম ব্যবসা। তো একজন মাননীয় সংসদ সদস্য হিসেবে আপনার কাছে কি এই ব্যবসাটাকে মনে হয়েছে যে খুব বেশি লাভজনক ব্যবসা? না, লাভজনকের বিষয়টা না। হুম। এখানে বিষয়টা হলো এই, এখন কিন্তু 2700 লাইসেন্স হয়েছে এবং সদ্য যে লাইসেন্সগুলো হয়েছে ইউনিভার্সিটি থেকে হাইয়েস্ট ডিগ্রি পাওয়া ছেলেরা মেয়েরা এখানে কিন্তু এই বিজনেসটা করতেছে। হ্যাঁ, এক সময় এটাকে আদম ব্যবসা বলা হতো, কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে বাংলাদেশের 1,35,00,000 লোক এখন বিদেশে চাকরি করে, কর্মরত আছে, তারা কিন্তু এই ম্যান পাওয়ার লাইসেন্স যাদের আছে তাদের মাধ্যমেই গেছে শুরু থেকে এখন পর্যন্ত, এবং প্রতি বছর গত বছর প্রায় 13 লক্ষ লোক গেছে। এই 13 লক্ষ লোক এদের মাধ্যমে গেছে, অন্য কারোর মাধ্যমে কিন্তু যায় নাই, বিভিন্ন দেশে গেছে পৃথিবীর, এবং তাদের মাধ্যমে কিন্তু আজকে আমাদের রেমিটেন্স, আমাদের আজকে অর্থনীতির যে চাকাটা সচল আছে তার অন্যতম প্রধান শক্তি কিন্তু হলো আমাদের এই রেমিটেন্স। শুধু তাই নয়, এই 1 কোটি লোক যদি দেশের মধ্যে থাকতো, 1,35,00,000 লোক, তাহলে দেশের কি অবস্থা হতো? এখন তারা বিদেশে থাকে, সেখানেই খায়, সেখানেই চলাফেরা করে, বরঞ্চ এখানে দেশে পাঠায়, তাদের পরিবারকে তারা সচ্ছল করছে, আজকে বাংলাদেশের অর্থনীতিকে তারা মজবুত করছে। এখন এত নেগেটিভ কন্টিনিউয়াসলি আসলে, এগুলি তো বাংলা না, ইংলিশ ভার্সনও বিদেশে যাচ্ছে, দেখা যাবে যে অদূর ভবিষ্যতে যে যদি বাংলাদেশ থেকে বাংলাদেশ ইমেজটা যদি ভালো না থাকে, বাংলাদেশের কর্মীরাও যদি বন্ধ করে দেয়, তাহলে দেশের কি অবস্থাটা হবে? এটা আমাদেরকে সবাইকে ভাবতে হবে যে এই বেকার সমস্যার সমাধান কিভাবে হবে। আপনি কি বলবেন যে আহমেদ ইন্টারন্যাশনাল এক্ষেত্রে মানে কোনো অনিয়ম কিংবা অন্যায়কে? আমরা কোনো অন্যায় কাজ করিও নাই, অনিয়মের মধ্যে আমরা যাই নাই। সরকার নির্ধারিত মূল্যে তাদেরকে আমরা পাঠানোর ব্যবস্থা করেছি। কিন্তু বলা হচ্ছে যে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, এরকম একটা খবর। তাহলে সেটাকে যদি আমরা মাল্টিপল করি, আপনিও শত কোটি টাকা হলেও
আপনার ভাগে আসার কথা। আপনি এটা ১৪ কোটি না? আপনি কত টাকার মালিক হলেন নতুন করে? না, না, নতুন যদি কতটা সম্পদ বাড়লো আপনার এই ব্যবসা করে যদি ইদানিং? আমি বলি, এটা যদি ২৪,০০০ কোটি টাকা তো দিছে প্রথম আলোতে, ওটাকে যদি ১০০ দিয়ে ভাগ দেন, তাহলে ২৭০ কোটি টাকা মিনিমাম পরে একজনের ভাগে। আপনার ভাগে হ্যাঁ। আসলে কত পড়ছে? অনেস্টলি যদি বলেন। আমার ভাগে এখন হলো আমার ইসেতে, আমি তো নির্বাচন করেছি কয়েকদিন আগে, জানেন। আমার হলফনামা আমি জমা দিছি। ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবে কত টাকার মালিক, কিভাবে হয়েছি না হয়েছি, কি সম্পদ আছে কি সম্পদ নাই, কত ঋণ আছে, ওইখানে এসব লেখা আছে। তার মানে আপনি এই মালয়েশিয়ায় লোকজন পাঠিয়ে খুব একটা লাভবান হননি বলবেন? আমি আমার ভাষায় তাই বলবো যে আমি যে খুব একটা লাভবান হয়েছি তা নয়। মানে শত কোটি টাকাও হননি এই ১,০০০ কোটি আমি টাকার তো মধ্যে? ওই যে আমার ইয়ে দিয়েছে, হলফনামায় আছে তো। সেটা তো আর কেউ এখন দেখতে যাচ্ছে না। আপনি বলুন না। না, ১০০ কোটি টাকা তো প্রশ্নই ওঠে না। ৫০ কোটি? এইভাবে না, আপনি আমার হলফনামা দেখেন, ওইটাতেই আছে যথেষ্ট। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত হাসানা মোহাম্মদ হাশিম একটা অভিযোগ করেছেন যে মালয়েশিয়া এবং বাংলাদেশে এমন সিন্ডিকেট আছে যে সেটা সরকারের, দুই দেশের সরকারের নিয়ন্ত্রণের বাইরে। আপনার কাছে মনে হয় না যে এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার বিষয়? এটা তো অবশ্যই লজ্জার বিষয়। এখানে তো আমি তো বললাম যে আমি কোনোদিন মালয়েশিয়াতে মার্কেটিং করতেও যাই নাই। এটা একটা সিস্টেম আসে, এই সিস্টেমে অটো অ্যালোকেশনটা আসে। এর বাইরেও যারা অনেকে মার্কেটিং করেছে, অনেকে গিয়েছে, সেখানে মালয়েশিয়াতে এরকম এজেন্ট আছে, বাংলাদেশে যেরকম আছে ওইখানে করতে আছে। তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। এখন ইন্ডিভিজুয়ালি সেটা যদি কাউকে প্রমাণ সাপেক্ষে কোনো কিছু করা যায়, তখন বোঝা যাবে। আমারটুকুন আমি বলতে পারি যে আমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এখন এরপরে যদি আবার সাংবাদিকরা বের করে আনে যে হ্যাঁ আপনি সত্যিই অর্থবিত্তের মালিক হয়েছেন, তখন আপনি কি জবাব দেবেন? যেটা আমার জবাবের, যেটা তখনকারটা তখন দিব। শেষ দিনে মালয়েশিয়া অভিমুখী একটা শ্রমিকদের কান্নার রোল ছিল বিমানবন্দরে। এই কান্না দেখে আপনার মনে কি অনুভূতি হয়েছে? হ্যাঁ, এটা আমাদের খুবই খারাপ লাগছে। তবে যে তথ্য আসছে মিডিয়াতে এরকম ছিল না। তারিখে যখন লাস্ট ডেট ছিল, এর ১ সপ্তাহ ২ সপ্তাহ আগের থেকে টিকিটের দাম অনেক বেশি। তো টিকিট তো আর লাইসেন্স হোল্ডাররা, এই ম্যান পাওয়ার লাইসেন্স হোল্ডাররা কন্ট্রোল করে না। এটা এয়ারলাইন্স আছে, এটা তারা বলতে পারবে কেন টিকিটের দাম বাড়লো। শেষ দিকে এসে দেখা গেল মালয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু ভিসা দিচ্ছেই, ই ভিসা আসতেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। টাইম নাই, ৩০ তারিখে এই দেশে ভিসা আসছে, মালয়েশিয়া পাঠাইছে। তাহলে সেই কর্মীটা কিভাবে যাবে? আপনি তাকে তো ৫০ লাখ টাকা দিলেও সে যাইতে পারবে না, তার টিকিটই তো নাই, তার কোনো প্রসেস নেই, তার কোনো বিএমডি ক্লিয়ারেন্স নাই, তার কোনো মিনিস্ট্রি ক্লিয়ারেন্স নাই, তার কিচ্ছু নেই। সে কিভাবে যাবে? তো তার ভিসা ৩০ তারিখে কেন তার পাঠাইল? আপনার কাছে এটা মনে হয় না যে যাদের ভিসাটা আসলো তাদের কাছ থেকে কারো না কারো কাছ থেকে তো একটা টাকা নেওয়া হয়েছে, তো এই লোকগুলো টাকাগুলো মানে হাতিয়ে নেওয়া হলো না? না, সেগুলি তারা এখন ফেরত দেবে, যে না দিতে পারে। যারা ব্যাক মানে যাইতে পারে নাই, টাকা নিয়েছে ফেরত দিবে, ফেরত দিতে বাধ্য। আদৌ কি পায় ফেরত? হ্যাঁ, পাবে। পাবে না কেন? আদায় করবে তারা। তারা প্রয়োজনে লাইনগত ব্যবস্থা নিবে, অসুবিধা কি? আপনি বললেন যে বিমানবন্দরে শেষ মুহূর্তে না, প্রায় শেষ ৬,০০০ লোক না, যেতে পারেনি। আপনার এর মধ্যে কত, না, না, কেউ কি ছিল? না, আমার কেউ ছিল না। আমার একটা লোকও বিমানবন্দরে যায় নাই। সেটাও কি একটা সুবিধা আপনার এজেন্সি থেকে না, যাওয়ার? না, না, ওটা সুবিধা না। ওটা হলো আমরা ওইভাবে স্বচ্ছতার সাথে দেখছি যে আমরা এটা পারবো কি পারবো না, যেটা সম্ভব না সেটা আমরা চেষ্টা করিনি। কিন্তু অনেকে ছিল, তারা টিকিট কাটছে, যে টিকিটটা ঠিক ছিল না। অনেকে তাড়াহুড়া করছে যে আমি এত টিকিটে যাব না। ওই টাকাটা কে দিবে? ৫০,০০০ টাকা যে বেশি লাগতেছে বা আরো বেশি লাগতেছে, ৬০,০০০ টাকা লাগে, ৭০,০০০ তো বেশি লাগে, কে দিবে এটা? এজেন্সির তো কোনো দায় পড়ে নাই কর্মীর জন্য সে ৭০,০০০ টাকা দিবে। তখন কর্মী মনে করছে ঠিক আছে আমি যাবোই না। আবার কোনো কর্মী মনে করছে ঠিক আছে আমার ৫০,০০০ বেশি লাগছে, আমি যাবো, আমাকে দেন পাঠাইয়া। আবার কিছু ছিল যে ভিসা আসছে, ই ভিসা আছে, মিনিস্ট্রি ক্লিয়ারেন্স আছে, এভরিথিং আছে, এয়ারপোর্টে গেলে দেখি না কোনো ফ্লাইটে হয়তো যাওয়ার একটা ব্যবস্থা হইতে পারে। গভর্নমেন্ট, আমরা মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করছিলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা আমাদের রিকোয়েস্টে তারা কিন্তু প্লেন চার্টার করেছে। কিন্তু এবং একজন প্যাসেঞ্জার গেছে, তার সাথে আরো ৫ জন ৭ জন গেছে,
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনিশ্চয়তার মধ্যে ছিল কি হয় না হয়। 5,900 সামথিং এদের ই ভিসা। দুটা জিনিস খেয়াল করেন, ই ভিসা হলে কিন্তু যেতে পারবেন, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স থাকতে হবে। ই ভিসা এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ছিল। আর 3,000 সামথিং তাদের শুধু ম্যান পাওয়ার ই ভিসা ক্লিয়ারেন্স ছিল। আর ওই 5,000-এর শুধু ই ভিসা ছিল, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ছিল না। 3,700 হলো ই ভিসা এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স, এরা যাওয়ার মতো ছিল। এদের মধ্যে থেকে অনেকে তো টিকিট জোগাড় করতে পারে নাই। দেখা গেছে যে এদের মধ্যে থেকে 500 লোক এয়ারপোর্টে গেছে এই প্যাসেঞ্জার কর্মী হিসেবে। এদের সাথেও তো অনেকেই গেছে। এটা আজকে সকালেই বিভিন্ন 70টার কথা আমি বলবো, যে 70টা কোম্পানির আমাদের কাছে যেই আছে ডাটা, সেই ডাটার থেকে আমরা এটা পাইছি যে 500 কর্মী ছিল যারা বিদেশগামী। 48টা মালয়েশিয়ান কোম্পানি, তারা কিন্তু ব্ল্যাকলিস্টেড বাংলাদেশে। দেখা গেছে অনেকের আছে ওইগুলির মধ্যেও সবকিছু ক্লিয়ার করা আছে, তারা তো যেতে পারবে না, কারণ এয়ারপোর্টে তাদেরই দেওয়া আছে। মালয়েশিয়া তাদের রিসিভ করবে না, তারা ব্ল্যাকলিস্টেড। আমাদের ইমিগ্রেশন তাদের ছাড়বে না। বাংলাদেশেরও কয়েকটা কোম্পানি অনিয়মের কারণে আমাদের সরকার বা আমাদের মন্ত্রণালয় তাদেরকে ব্ল্যাকলিস্ট করছে। এই সব মিলিয়েই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এখন যারা আটকে পড়লো, মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বলেছে যে তাদেরকে সে দেশে নেওয়ার চেষ্টা চলছে। আপনার কি মনে হয় তাদেরকে নেওয়া যাবে? যেহেতু মালয়েশিয়ার একটা শর্ত আছে যে 31 আমরা অলরেডি এটা 14টা দেশের প্রবলেম একই, আমাদের যে প্রবলেম সব দেশে একই প্রবলেম। বুঝে আমি বললাম যে 30 তারিখ লাস্ট ডেট, 31 তারিখ, 30 তারিখে তারা ই ভিসা দিছে। কেন দিছে? তা আমরা সেই যুক্তিতে আমরা আমার প্রবাসী কল্যাণ সচিবকে আমরা বলছি যে আপনি দয়া করে এটাকে আপনি দেখেন যে কেন তারা এই বিষয়টা দিল, বা 7 দিন আগে কেন দিল। সেগুলি সেই কর্মীরা, যেহেতু কোম্পানির মালয়েশিয়া কোম্পানির ডিমান্ড আছে, মালয়েশিয়া গভর্নমেন্ট সেটা অ্যাপ্রুভ করছে, আমাদের হাই কমিশন সেটা অ্যাটেস্টেশন করছে, সেই কর্মীগুলি, এগুলো তো নতুন কোনো কর্মী না, তাহলে তাদের প্রয়োজন আছে। কাজে মালয়েশিয়া গভর্নমেন্টকে যদি এই ব্যাপারে রিকোয়েস্ট করা যায় যে এরা তো আপনার দেশে কাজ, আপনাদের কাজ করবে, আপনার কোম্পানি তাদেরকে চাইছে, সময় হয়তো আমরা পাঠাইতে পারি না ফ্লাইটের অভাবে, বা অনেকে পারে নাই টাকার অভাবে যাইতে পারে নাই, তাদেরকে আপনারা অনুগ্রহ করে এখানে আনার পারমিশনটা দেন। সেই ব্যাপারে মালয়েশিয়া কোম্পানিকে অনুরোধ করার জন্য আমরা বলেছি, অনুরোধ করেছি, এবং সেই প্রসেসটা চলছে। এবং আজকে আমাদের মন্ত্রী মহোদয় সম্ভবত মন্ত্রণালয়ে মিটিং করেছেন। আর যদি কেউ অনিয়ম করে থাকে সে ব্যাপারে আমরা জানতে পেরেছি যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় তিনি নির্দেশ দিয়েছেন তদন্ত কমিটি করার জন্য, সেটা তদন্ত হবে। এই নিউজগুলি তো এগুলি দেখা যাবে যে সে পদ্মা সেতুর মতো হয়েছে। পদ্মা সেতু কি কোনো রকম দুর্নীতি হয় নাই, সেটা কানাডা কোর্ট কিন্তু সেটাই বলছে। অথচ পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হলো, বিশ্বব্যাংকে টাকা বন্ধ করে দেওয়া হলো, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে এটা নিয়ে। কাজেই আমি এটা বলবো যে যারাই, বিশেষ করে আমরা 4 জন এমপি যারাই, তাদেরকে যে জিজ্ঞেস করতো ভালো হয়তো, আমরা বলতে পারতাম এই ঘটনাগুলি। তারা তো এটা জানে না, তারা হয়তো কেউ বলছে একটা তথ্য দিছে, ওইটার উপর ভিত্তি করে দিয়ে দিছে। আমি যে তথ্য বললাম এগুলি ডকুমেন্টেড, এটা আমার কোনো মুখে বানানো কথা না, এটাই সত্য। আর যেটা বলা হয় যে 1 লাখ বাংলাদেশি মালয়েশিয়া গিয়া বেকার আছে, এরা কেউ আপনার নিয়ে যায় নাই, কর্মী বিষয় নিয়ে যায় নাই, গেছে স্টুডেন্ট বিষয়, গেছে ভিজিট বিষয়, ওইখানকার কাজ করবে সে আশায়। সেই কারণেই তারা অবৈধ হয়ে গেছে। তাদের কথাটাই আসে, মনে করে তারাও বোধ এই ইয়েদের মাধ্যমে, লাইসেন্স হোল্ডারদের মাধ্যমে, তারা কিন্তু লাইসেন্স হোল্ডারের মাধ্যমে জানায়, টুরিস্ট বিষয়ে লাইসেন্স হোল্ডাররা দেয়, মালয়েশিয়া এমবেসি দেয়। হ্যাঁ, এইখানে বৈধভাবে যারা গেছে তাদের মধ্যে কারো কারো চাকরি হইতে হয়তো 1 মাস 2 মাস দেরি হয়েছে। যেমন এখন যে সমস্ত কোম্পানি জুলাই মাসে চাকরি দিবে, লোকগুলি তো 31শে মে যেতে হয়েছে, তো পুরো জুন মাস তারা বেকার বসে থাকবে।
যেহেতু লাস্ট ডেট, জুলাইতে গিয়ে তারা কাজ পাবে, কাজে 1 মাস তাদের কষ্ট করতে হবে, সেটা জেনেই তারা গেছে। আপনি সর্বনিম্ন কত টাকায় পাঠিয়েছেন মালয়েশিয়া? সরকার নির্ধারিত 78,990 টাকা। আপনারা জানতেন না যে এই শেষ দিন পর্যন্ত একটা বড় চাপ, উপচে পড়া ভিড় এসে পড়বে বিমানবন্দরে? আমরা যেন লাভ নাই এই কারণে যে ভিসা তো বন্ধ হয় না, ভিসা তো কন্টিনিউসলি আসতেছে, আমরা প্রসেস করতেছি। অনেকে পারে নাই, আমি হয়তো পারছি, অনেকে পারে নাই, লাস্ট ফাইট দিতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার চেষ্টা করেছে এই শ্রম বাজার খুলে দেওয়ার ব্যাপারে। এরপরও 15 বছরে 9, 16, 18 এবং সর্বশেষ 24-এ এসে একটা শ্রমবাজার একটা ধাক্কা এলো যে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের শ্রমিকরা এখন মালয়েশিয়া যেতে পারছে না। এতে করে জনশক্তির বাজারে প্রভাবটা কি পড়বে, যেহেতু মালয়েশিয়ার দরজাটা আপাতত বন্ধ? বাংলাদেশে জনশক্তি রপ্তানি এখন 31% কমে গেছে অলরেডি। সরকারকে চেষ্টা করতে হবে, আর যারা লাইসেন্স হোল্ডার আছে তারাই চেষ্টা করে। এরকম যদি সমস্ত নেগেটিভ নিউজ আসে, তারাও এক সময় হতাশ হয়ে পড়বে যে শুধু শুধু আমরা দায় ঘাড়ে নিব কেন, আমরা বাজার খুলে দিব বা আমরা বাজার খোলার চেষ্টা করবো, আমরা লোক পাঠাবো, তারপরে এত হ্যাসেল ঘাড়ে নিয়ে লাভটা কি? আপনার বয়স এখন 70-এর উপরে, 73, বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধকালীন কমান্ডার। এই সময়টায় এসে, এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, এই সময়টায় এসে আপনাকে রক্তচোষাদের সাথে তুলনা করে গণমাধ্যমে আজে বাজে কথা লেখা হচ্ছে। এতে আপনার মানে কষ্টটা কেমন হয়, কিংবা এখানে কোনো রিগ্রেট, কোনো অনুতাপ, অনুশোচনা? এখানে কথা হলো যে এই রক্ত চোষা যাদেরকে বলা হয়, যাদেরকে বলা হয়, আমি তো বললাম তাদের মাধ্যমে তো 1,35,00,000 লোক বিদেশে গেছে। সবাই না, সবাই না, তাদের কতিপয় লোক। এই যে কর্মসংস্থানের ব্যবস্থাটা করা, আমি কিন্তু সবাইকে বলছি না না, বুঝছি আমি, কর্তৃপক্ষ সেটা তো থাকতে সব জায়গায় আছে। কিন্তু আপনাকে বিশেষভাবে যে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা হয়েছে এই চারজন, সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন। আমরা যেহেতু সংসদ সদস্য, সেজন্য আমাদের তো একটু করবেই, স্বাভাবিক, এটা আমরা বুঝি। কাজে এটা রক্ত চোষা বা অমুক কিছু, এটা বড় কথা না। আর তো কেউ চেষ্টা করে নাই, এদের মাধ্যমে যায়। আপনি তো হজ করছেন বোধ হয়, তা আপনি কি নিজে নিজে যেতে পারছেন? আপনার কারণ হজের লাইসেন্সের মাধ্যমে যাইতেছে। এখন যে হজের লাইসেন্সে মুআল্লেম বা লাইসেন্স হোল্ডার, তার যদি কেউ রক্ত চোষা বলে, তাহলে এখানে তো কিছু বলার নাই, কিছু করার নাই। নেপাল, ইন্ডিয়াতে এত ব্যয় হয় না, আমাদের দেশের ইন্ডিয়াটা অভিবাসন ব্যয় এত কেন? বললাম না, 15-20 দিনে ইন্ডিয়া থেকে চলে যায়। নেপালের এবার ব্যয় অনেক বাড়ছে। আমাদের এখানে ফ্লাইটের ভাড়া বেশি, তো এবার হঠাৎ করে বিমান ভাড়া বাড়লো। তারপরে এখানে তো আমরা বলি আর না বলি, বিভিন্ন হাত হয়ে যখন যায়, তখন এটা অটোমেটিক্যালি, সেজন্য আমাদের একটা যদি পোর্টাল থাকতো, আমাদের যদি একটা ভালো রকম এখানে মন্ত্রণালয়ের একটা থাকতো, সেট আপ থাকতো, যে সেখান থেকে লোক রিক্রুট করার ব্যবস্থা, তাহলে এটা অনেকটা কমে আসতো। এসব সমালোচনা কখনো মনে হয়েছে যে এই ব্যবসা ছেড়ে দেই? না, আমি কিন্তু কোনো লোক নিজে রিক্রুট করে পাঠাই না। ওই যে যারা নিয়ে আসে, কারণ কোম্পানি আমাদেরকে দেয় না, কোম্পানির কিছু নির্ধারিত লোক আছে, তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়। আপনাকে ভালো লাগলো না, ওনাকে দিয়ে, আমার ভালো লাগলো, ওনাকে দিয়ে দিল। কেন দেয় আমরা সেটা জানি না, বা এরা কেন আনে তাও আমি জানি না। আমাদের কাছে আসে, প্রসেস আমরা করে দিই, সমস্ত কিছু ক্লিয়ার করে দিই, আমরা টিকিট করে আমরা পাঠিয়ে দিই। এইগুলো আমাদের দায়িত্ব, আমরা করি। আমি আমার এলাকার একটা ছেলের কথা বলবো, সে ঘুরে খায় দায়, ঘুরে, চাকরি নেই বাকরি নেই, ঘুরতেছে। তো তার বাবা মা আমাকে ধরলো, তোর একটা চাকরি দেন। আমিও বিভিন্ন চেষ্টা করলাম, পাইলাম না। আমি যেহেতু ডেইলি ঢামাই যাই, আমাকে প্রত্যেকদিনই ধরে। আমি ছেলেটাকে অনেক বলে কই একটা এজেন্সির মাধ্যমে আমি মালয়েশিয়া পাঠিয়ে দিছি। প্রথম তো যাই হোক, সে থাকবেই না, কারণ সেইখানে তো সারাদিন ঘুরে খায় বাপের হোটেলে, ওখানে তো কাজ করতে 8 ঘন্টা, কান্নাকাটি। বাপ মা খুব করলো, কি করা যায়, আমার ছেলে কষ্ট করতেছে। 3 মাস পরে যখন বেতন পাঠাইছে, একটু হাসি। পরশুদিন আমি জিজ্ঞাসা করলাম, ছেলে কত পাঠায়? 40,000 না কত? বলছে হ্যাঁ। কত মাস হচ্ছে? 17 মাস। 40,000 স্বীকার করছে, তার বেশি হতে পারে, 50,000 হতে পারে। ও যদি এইখানে থাকতো,
তা আমাদের কি কেউ আছে যে এদেরকে ধরে নিয়ে চাকরি দিবে? নাই। ওই ছেলেটা আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম। সে আজকে তার পরিবার সচ্ছল, নিজে সচ্ছল, আরামে আছে সে। জনদরিদ্র আমাদের চেয়ে বেশি কেউ না। আমরা সমাজের জন্য, মানুষের জন্য যতটা করি, রাজনীতিবিদরা এর চেয়ে বেশি কেউ করে বলে আমার মনে হয় না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কাজে আমরা যেটুকু নীতি নৈতিকতার সাথেই করি, কাজে আমার এটা খারাপ হবে কেন? চুরি করলে না আমার কাছে খারাপ লাগে। নিরাপদ অভিবাসনের বিষয়ে আপনার হ্যাঁ, ভূমিকা কি হবে? নিরাপদ অভিবাসনের ব্যাপারে আমি খুব কনসাস। যদি সমস্ত কিছু প্রসেসটা ঠিক করে কিন্তু পাঠিয়ে দেয়, তাদের অভিবাসনটা নিরাপদই হবে। কোম্পানিটা যদি ঠিক থাকে তাহলে আর তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আপনি সারা পৃথিবী খুঁজেন, ইউরোপ আমেরিকাতে যেখানে খুঁজেন আপনি, একটাও আমি জানি যে ম্যান পাওয়ার লাইসেন্স হোল্ডার যারা, তাদের মাধ্যমে যান না। বিভিন্ন চক্রের মাধ্যমে তারা যায়। এই চোরাচালান চক্র, মানব পাচার চক্র, এটা সারা পৃথিবীতেই আছে, আদিকাল থেকেই আছে, এটা নতুন কোনো কিছু। আর মানুষের অভিবাসন, মাইগ্রেশন, এটা তো পৃথিবীর জন্মের পর থেকে শুরু হয়েছে। এটা কেউ ঠেকে রাখতে পারবে না। আমি বলবো যে অভিবাসন ব্যয়টা যারাই যে কোনো লাইসেন্স, এটা অভিবাসন ব্যয়টা মাইগ্রেশন কস্টটা বাড়াবে, এভাবে তাদেরকে সতর্ক থাকার জন্য, সরকার আইনটা মেনে নেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। এই কেন তারা এই অযথা এই দুর্নামের ভাগী হবে, গালি খাবে, মানুষ কষ্ট পাবে, এটা কেন করতে যাবে? তারা কম করুক, কম লাভ করুক, অসুবিধা কি আছে? অন্য দেশে তো ব্যবসায়ীদের দোষারোপ করাটা খুব ইজি, আমাদের দেশে এবং সেটা হয়েও আসছে। মিস্টার আহমেদ, এনটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে এবং নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।